দেখো আজকে আমরা পড়বো তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র। তো তাপগতিবিদ্যার আরো একটা সূত্র আমরা পড়েছিলাম, সেই সূত্রটা কি মনে আছে? শূন্যতম সূত্র বলে পড়েছিলাম। শূন্যতম সূত্রটা কি বলে পড়েছিলাম মনে আছে তোমাদের? এটা ছিল আমাদের শূন্যতম সূত্র। এবার আজকে আমরা যে দুটো সূত্র পড়বো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। ঠিক আছে, তার আগে আমাদের কতগুলো ঘটনা একটু জানতে হবে। সেটা কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। ঠিক আছে, মানে এই কিছু আগে, মানে এই তাপ যে একটা শক্তি, সেটা আবিষ্কারের আগে এটা ভাবা হতো তাপ একটা পদার্থ। কিন্তু আহ, এই জুলের আবিষ্কারের পর থেকে দেখা যাচ্ছে তাপ একটা শক্তি। ঠিক আছে, তাহলে শক্তি যদি হয় তাহলে অবশ্যই সেটা কি করবে না, সেটা শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে। শক্তির নিত্যতা সূত্র কি না, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়। ঠিক আছে, ওই জন্য এখানে বলেছে যে শক্তির নিত্যতা সূত্র, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র এক পদার্থ অন্য পদার্থে রূপান্তরিত করা সম্ভব। সুতরাং অন্য শক্তি ব্যয় করে যেমন আমরা তাপ শক্তি সৃষ্টি করতে পারি, একইভাবে তাপ শক্তিকে ব্যয় করেও আমরা অন্য শক্তি সৃষ্টি করতে পারি। এখানে একটা উদাহরণ দিয়েছে যে আমরা যদি যদি হাতে হাতে ঘষি তাহলে কি হবে? তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা কি করতে পারলাম না, হাত ঘষছি মানে মুভমেন্ট হচ্ছে মানে সেটা কি শক্তি? যান্ত্রিক শক্তি হলো। এখান থেকে আমরা যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি সৃষ্টি করতে পারলাম। ঠিক আছে, একইভাবে আমরা বৈদ্যুতিক হিটারে কি করি? তাপ, ওখানে আমরা বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারি। বা আমরা যখন কয়লাকে পোড়াচ্ছি, সেখানে কয়লার মধ্যে যে রাসায়নিক পদার্থ রয়েছে সেটার জ্বলন সৃষ্টি হওয়ার পরে তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে। হ্যাঁ, এইভাবে একইভাবে অন্য শক্তিকেও, যেমন তাপ শক্তি আমাদের আছে, তাপ শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়। যেমন তাপ শক্তি থেকে যে যান্ত্রিক শক্তি রূপান্তরিত করে স্টিম ইঞ্জিন চালানো হয়, একইভাবে। আচ্ছা, এবার এই তাপ গতিবিদ্যাটা কি না, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র পড়ার আগে তাপ গতিবিদ্যা হচ্ছে এমন একটা পদার্থবিজ্ঞানের শাখা যেখানে আমরা কোনো সংস্থার তাপীয় শক্তি বা আভ্যন্তরীণ শক্তি নিয়ে আলোচনা করব। বাহ্যিক শক্তি নয়, আভ্যন্তরীণ শক্তি নিয়ে আলোচনা করব। এবং এখানে আমাদের মূল দুটো সূত্র আছে, একটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র। সেই দুটো সূত্রই আজকে আমাদের ক্লাসে মেনলি আমরা পড়ব। তাহলে এখানে তাপ যে একটা শক্তির রূপ, সেটা অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে পড়ে আমাদের এই ধারণাটা এসছে। তার আগে পর্যন্ত কি ধারণা ছিল? যে তাপ এক ধরনের পদার্থ এবং প্রত্যেক বস্তুর মধ্যে এর অস্তিত্ব আছে। মানে তাপকে একটা মেটাল হিসেবে দেখানো হতো, পদার্থ ম্যাটার হিসেবে দেখানো হতো, এবং এটা মনে করা হতো যে প্রত্যেক বস্তুর মধ্যেই এই তাপের অস্তিত্ব আছে। ঠিক আছে, এবং এই পদার্থের তখন নাম দেওয়া হয়েছিল ক্যালোরিক। ঠিক আছে, আচ্ছা, এবার এই ধারণা কবে থেকে অবসান করলো না, এখানে একজন বিজ্ঞানী এটাকে প্রমাণ করলেন যেটা এই ধারণাটা ভুল। কিভাবে হলো না, এমনি তো তোমরা তখন মানে তোমরা যদি বাড়িতে দেখো কতগুলো ঘটনা, যেমন দেখবে যে বাড়িতে যখন মার্বেল বসায়, তখন মার্বেলটা যখন কাটে তখন অনেক সময় কি করে, মার্বেল যেখান দিয়ে কাটছে, যে এটা দিয়ে কাটছে ব্লেডটা দিয়ে, সেই ব্লেডে একসঙ্গে জল দিতে থাকে, একদিকে ব্লেডটা কাটতে থাকে। কারণ কি না, এখানে এই ব্লেডটা দিয়ে যখন কাটবে তখন ওখানে প্রচন্ড ঘর্ষণের ফলে কি উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে। তার ফলে কি হবে? ওই ব্লেডটা কিন্তু ভেঙে যেতে পারে, তাপের ফলে গলে ভেঙে যেতে পারে। তাই জন্য কি হয়, সঙ্গে সঙ্গে জল দিয়ে ঠান্ডা করা হয়। তো এখানেও এরকম একজন বিজ্ঞানী কি রেখেছিলেন, যে ধাতুর তৈরি একটা কামান জলের ভেতর রেখে তুরপুন দিয়ে তিনি ছিদ্র করছিলেন। কিছুক্ষণ পর দেখলো জলটা পুরো প্রায় ফুটতে শুরু করলো, জলটা বিশাল গরম হয়ে গিয়ে ফুটতে শুরু করলো। তাহলে এইখানে কি তুরপুন মানে ওই যে কোনো একটা, ওই যেগুলো আমরা সেই দেখি না ফুটো করার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সরু সরু, সেটাকে বলা হয় তুরপুন। এবারে একটা ধাতুর জিনিসে যদি এটাকে ব্যবহার করা হচ্ছে, কখন ধাতুর জিনিসে যখন ফুটো করার জন্য ব্যবহার করছে, তখন দেখা গেল তার ভেতরে যে জলটা আছে সেই জলটা ফুটতে শুরু করলো, এত পরিমাণ হিট উৎপন্ন হলো। তাহলে এখানে এই ঘটনার সাহায্যেই প্রমাণ করা গেল যে তাপ কোনো পদার্থ নয়, এবং এই গতি থেকেই তাপের সৃষ্টি হয়েছিল। অবশ্যই আভ্যন্তরীণ গতি, বাহ্যিক গতি থেকে নয়। ঠিক আছে, তারপরে এই ঘটনার পর 50 বছর এটা বলছে, এটা আমার জানার দরকার নেই।
এই রামফোর্ডের এই পরীক্ষার যুদ্ধের সময়, সরি, এবার দেখো এখানে তাহলে আমাদের এখানে কি পরীক্ষা হচ্ছে সেটা জানবো না। এখানে দেখো দুটো মোট ঘটনা হিসেবে দুটো বিচ্ছিন্ন ঘটনা এখানে প্রথমে ভাবা হচ্ছিল। কি বিচ্ছিন্ন ঘটনা কি কি? এক নম্বর ভাবনা হচ্ছিল যে একটা যান্ত্রিক শক্তি ব্যয় করা হচ্ছে কার্য করার জন্য, সেটা একটা ঘটনা হচ্ছে। আর 2 নম্বর ঘটনা হচ্ছে যে একটানা তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে সেই যদি এটাকে দুটো ঘটনা ভাবা হয়, যে একদিকে একটা কার্য করে যাচ্ছি আর আরেকদিকে একটা ঘটনা ভাবছি যে এটা তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে এই দুটো ঘটনা যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে শক্তির যে নূতন সূত্র ছিল বা সংরক্ষণ সূত্র ছিল, যে শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, তাহলে এখানে দেখা গেল যে এই ঘটনার মাধ্যমে যদি এটাকে দুটো আলাদা আলাদা ঘটনা ভাবা হয়, তাহলে যান্ত্রিক শক্তি ব্যয় করছি, শক্তি সৃষ্টি হয়ে যাচ্ছে, শক্তিকে আমরা সৃষ্টি করতে পারলাম। ঠিক আছে। আবার এখানে দেখা গেল যে তাপ উৎপন্ন হচ্ছে, সেখানে কি হচ্ছে, তাপটা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এখানে এই ঘটনাটাকে দুটো বিচ্ছিন্ন ঘটনা না ভেবে যদি একটা ঘটনা ভাবা হয়, তাহলেই দেখা যাবে যে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলছে। তাহলে আমরা বলতে পারবো তাপটাও হচ্ছে একটা শক্তি। কিভাবে? যে এই ঘটনাটিকে শক্তি সংরক্ষণ মেনে চলছে না, কারণ এই দুটো আলাদা আলাদা ঘটনাকে যদি দেখানো হয় তাহলে কিন্তু মেনে চলছে না। আর যদি একটা ঘটনা বলা হয়, মানে কি না, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে দেখো তাপ তাপ থেকে তাপ নতুন করে সৃষ্টি হচ্ছে না, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। মানে আমি যে ঘর্ষণ করছিলাম, এই যে ঘষছিলাম তুরপুন দিয়ে, সেইটা যান্ত্রিক শক্তি হচ্ছিল, সেই যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ শক্তির যে নিত্যতা সূত্র, যে শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, সেটা এখানে কিন্তু মেনে চললো, সংরক্ষণ সূত্রটা মেনে চললো। কেন না, যান্ত্রিক শক্তিটা আমার তাপ শক্তিতে রূপান্তরিত হলো। কিন্তু আগের যে ঘটনা, সেখানে হচ্ছিল যদি দুটো ঘটনা আলাদা আলাদা দেখি, যে যান্ত্রিক শক্তি পড়ে যাচ্ছি, তাহলে এখানে আমার একটা শক্তি উৎপন্ন হচ্ছে, সরাসরি শক্তি উৎপন্ন হচ্ছে। আবার এখানে আমার তাপ শক্তি একটা উৎপন্ন হচ্ছে। দুটো ঘটনায় কিন্তু কোনো সংরক্ষণ সূত্র মেনে চলছে না। কিন্তু পরে যদি দুটোকে একটা কম্বাইন হিসেবে দেখি, তাহলে দেখবো কি না, এটা একটা শক্তি সংরক্ষণ মেনে চলছে। তাহলে যদি এরকম ভাবে তাপকে একটা সিঙ্গেল ঘটনা না ভেবে, দুটো সিঙ্গেল ঘটনা না ভেবে একটা সূত্র মানে একটা ঘটনা ভাবি, তাহলেই আমরা এটা বুঝতে পারি যে শক্তি আর পদার্থ নয়, শক্তি একটা তাপ একটা পদার্থ নয়, তাপ হচ্ছে একটা শক্তি, কারণ সেটা শক্তি সংরক্ষণ মেনে চলছে। ঠিক আছে। ওই জন্য বলা হয়েছে যে তাপ হলো এক প্রকার শক্তির রূপ, যেহেতু এটা একটা শক্তির যে নিত্যতা সূত্র সেটাকেও মেনে চলছে। আচ্ছা, এবার 1847 খ্রিস্টাব্দে কি করলো না, জেমস প্রেসকট জুল, তিনি এই পরীক্ষা করে দেখান যে একটি নির্দিষ্ট পরিমাণ যান্ত্রিক শক্তিকে তাপে পরিণত করা হলে সবসময় ওই যান্ত্রিক শক্তির সমপরিমাণ তাপ উৎপন্ন হবে। ঠিক আছে। সুতরাং যান্ত্রিক শক্তি ও তাপ শক্তি হচ্ছে সমতুল্য এবং এটি শক্তির বিভিন্ন রূপ। অর্থাৎ আমি ঠিক যতটা পরিমাণ যান্ত্রিক শক্তি ব্যয় করব, ঠিক ততটা পরিমাণই তাপ উৎপন্ন হবে। ঠিক আছে। এইটা কে প্রমাণ করেছিলেন? এটা জেমস প্রেসকট জুল এটা প্রমাণ করেছিলেন, যার জন্যই তাপের একক হচ্ছে জুল, যেহেতু উনি এটা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, এবং এটা পরবর্তীকালে ইনি তো শুধুমাত্র তাপ শক্তির ক্ষেত্রে করেছিলেন। পরবর্তীকালে অন্যান্য বিজ্ঞানীরা কি প্রমাণ করেছিল, যে শুধু যান্ত্রিক শক্তি ও তাপ শক্তি না, সব ধরনের শক্তির ক্ষেত্রে কি হয়, সমতুল্য হয়। মানে একটা শক্তি থেকে যখন অপর শক্তিতে কনভার্ট হবে, তখন কি হবে, সেই সমপরিমাণ শক্তি সৃষ্টি হবে। অর্থাৎ এখানে যেটা ওরা বলেছে, যে কোনো এক ধরনের নির্দিষ্ট পরিমাণ শক্তি তখনই অদৃশ্য হবে যখন সমপরিমাণ এক ধরনের শক্তি সৃষ্টি হবে। অর্থাৎ এখানে দেখো এন্টায়ার যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হলো। আবার অন্য কোনো সিস্টেমে যদি একটা শক্তি থেকে অন্য শক্তিতে নিয়ে যাও, তখন এইখানে যে পরিমাণ কার্য আমি করব, সেই পরিমাণ শক্তি কিন্তু অন্য রূপে ফুটে উঠবে, এটাই বলছে। এবার হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুলের সূত্র। জুলের সূত্র কি না, জুলের সূত্র বলার আগে এখানে কতগুলো একক দিয়ে দিয়েছে। কি কি একক দিয়েছে না, তাপের দুটো ব্যবহৃত একক হচ্ছে ক্যালোরি এবং ব্রিটিশ থার্মাল একক।
ঠিক আছে, এটা তো ছিল প্রথম দিকে আমরা ব্যবহার করতাম। কখন না তাপকে তখন শক্তি হিসেবে মেনে নেওয়ার আগে, যখন আমরা এখানে দেখলাম যে প্রথমে ইনিশিয়ালি তাপকে আমরা শক্তি হিসেবে মানা হতো না, তখন তাপকে একটা পদার্থ হিসেবে মানা হতো এবং এটা বলা হতো যে প্রত্যেক পদার্থের মধ্যে এর মধ্যে এই তাপীয় পদার্থটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই জন্য তাপকে শক্তি হিসেবে মেনে নেওয়ার আগে থেকেই এই দুটি একক ব্যবহৃত হচ্ছে। কিন্তু যখন এটা জানা গেল তাপ এক ধরনের শক্তি, এটাকে এবং সেটাকে প্রমাণ করলো এখানে জুল, তাই শক্তির যে কোনো একককে, শক্তির আমরা একক দেখেছি জুল, আর্ক, এগুলো আমরা দেখে এসেছি অলরেডি। যেহেতু তাপ একটা শক্তি, তাহলে আমরা তাপকে এখন জুল বা আর্ক ইত্যাদি শক্তিতে আমরা ইত্যাদি একক আমরা প্রকাশ করতে পারি বা ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, বিজ্ঞানী জুল সর্বপ্রথম কি করেছিলেন না তাপ শক্তির সমতুল্য যান্ত্রিক শক্তি বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক নির্ভুলভাবে প্রমাণ করেন। অর্থাৎ জুল এককে কত পরিমাণ যান্ত্রিক শক্তি 1 ক্যালোরি তাপের সমতুল্য বা ফুট পাউন্ডার এককে কত পরিমাণ যান্ত্রিক শক্তি 1 বিইউটি ব্রিটিশ থার্মাল ইউনিটের সমতুল্য তিনি নির্ভুলভাবে পরিমাপ করেছিলেন। এটা কি, এই পরিমাপটার মাধ্যমে কি করেছেন বলে দিচ্ছি। এখানে আমি যে কাজটা মানে এখানে ধরে নাও আমি একটা কার্য করলাম, তাহলে সেই কার্যের কত, এইখানে এই কার্যটা ঠিক কত পরিমাণ তাপ এখানে উৎপন্ন করবে সেটা উনি এখানে ডিসকাভার করেছেন। মানে এটা এই পদ্ধতিতে উনি বার করেছেন ঠিক কতটা পরিমাণে কার্য কতটা এখানে উৎপন্ন হবে। মানে এখানে যে শক্তিটা ব্যয় করলাম সেই শক্তিটা ব্যয় করে এখানে ঠিক কত পরিমাণ শক্তি উৎপন্ন হবে, তাপ শক্তি উৎপন্ন হবে, সেটা উনি এখানে নির্ভুলভাবে একটা প্রসেস বার করে তার মাধ্যমে দেখিয়েছেন। কত পরিমাণ যান্ত্রিক শক্তি ব্যয় করে আমি কত পরিমাণ তাপ শক্তি পাবো সেটা উনি পরীক্ষা করে দেখিয়েছেন। মানে অ্যাকচুয়ালি সমতুল্য হবে যদিও, মানে এই উনি পরীক্ষা করে দেখিয়েছেন যে এখানে যদি আমি 5 ইউনিট কার্য করি তাহলে এখানে আমার 5 ইউনিট তাপ উৎপন্ন হবে, সেটা উনি দেখিয়েছেন, বলে দিয়েছে। সেটা হচ্ছে জুল এককে কত পরিমাণ যান্ত্রিক শক্তি 1 ক্যালোরি তাপের সমতুল্য। ঠিক আছে, মানে 1 ক্যালোরি তাপ ইকুইভ্যালেন্ট টু কত পরিমাণ জুল সেটা উনি বলে দিয়েছেন। বা 1 পাউন্ড 1 পাউন্ড কত পরিমাণ যান্ত্রিক শক্তির সমান 1 বিটিইউ, মানে এই যে ইকুইভ্যালেন্ট গুলো উনি বার করেছেন। ঠিক আছে, এবার এখানে আমরা একটু আগে দেখলাম যে যান্ত্রিক শক্তি ব্যয় করে বা কার্য করে আমরা কি তাপ উৎপন্ন করতে পারি, এটা আমরা দেখলাম। আবার তাপ ব্যয় করে যান্ত্রিক শক্তি বা কার্য করা সম্ভব, এটাও আমরা দেখলাম। মানে দুটো রিভার্সেবলটা পসিবল, কারণ এটাই শক্তির নিউটনের সূত্র, এটাও তাই বলে যে শক্তিকে কনভার্ট করা যায়, একটা থেকে অন্যটা কনভার্ট করা যায়। তাই এখানে আমরা খুব স্বাভাবিকভাবে এটা বলতে পারি যে তাপ এবং কার্যের মধ্যে একটা সম্পর্ক আছে। আর এই যে সম্পর্কটা, তাপ এবং কার্যের মধ্যে যে সম্পর্ক, সেটা আমাদের যে বিজ্ঞানী জুল আছেন, প্রেসকট জুল, তিনি কি করেছিলেন প্রতিষ্ঠিত করেছেন, যেটা এখানেই বললাম যে তিনি হিসেব করে রেখেছিলেন কেমন জিনিসটা হবে, সেই একটা সূত্রের সাহায্যে তিনি এটা প্রতিষ্ঠিত করেছিলেন। সেই সূত্রটাই কিন্তু ইম্পর্টেন্ট আমাদের অঙ্কের সময় কাজে লাগে। এই সূত্রটা কি নামে পরিচিত না জুলের সূত্র নামে পরিচিত। এই জুলের সূত্রটা কি না কার্যকে পুরোপুরিভাবে তাপে রূপান্তরিত করা হলে কৃতকার্য এবং রূপান্তরিত তাপ পরস্পরের সঙ্গে সমানুপাতিক হয়, তিনি ওটা দেখিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ ডাব্লিউ পরিমাণ কার্যকে যদি সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা হয় এবং তার পরিমাণ যদি এইচ হয়, তাহলে এখান থেকে উনি বলছেন ওনার সূত্র অনুসারে ডাব্লিউ এখানে যে কার্যটা করা হলো সেটা প্রপোর্শনাল টু এইচ, মানে যত বেশি পরিমাণ কার্য করা হবে তত বেশি পরিমাণ হিট উৎপন্ন হবে। তাহলে একইভাবে এখান থেকে আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ। ঠিক আছে, তাহলে এখানে যেটা কি, যেটা হচ্ছে একটা ধ্রুবক এবং এই ধ্রুবককে বলা হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, বা তাপের জুল তুল্যাঙ্ক, জুল ইকুইভ্যালেন্ট অফ হিট। ঠিক আছে, এবার এই জে এর মান কিভাবে নির্ণয় করতে হবে, আমরা আগেও দেখেছি যে কোনো সময় ধ্রুবকের মান নির্ণয় করতে গেলে বাকি দুটোর মানকে 1 ধরতে হয়। ঠিক আছে, তাহলে এখন যদি এইচ এর মান 1 ধরা হয়, তাহলে এখানে এইচ এর মান যদি 1 ধরা হয়, মানে এখানে এদিকে যা যা থাকবে সেদিকে সব 1 ধরা হলে কি হলো না ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে হলো। সুতরাং এটা বলতে পারি একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। ঠিক আছে, অনেক সময় এটা ঘুরিয়ে কিন্তু আসে যে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তা হলো ওই তাপের 1 যান্ত্রিক তুল্যাঙ্কের সঙ্গে সমান, 2 অন্য একটা অপশন 3 বা তাকে তার 1 আর
এক আর্গ তাপের সঙ্গে সমান, তখন তোমাকে কিন্তু ডাইরেক্টলি বলতে হবে সেটা হচ্ছে কি না যান্ত্রিক তুল্যাঙ্কের সঙ্গে সমান। বুঝা গেল? আচ্ছা, এবার এখানে আরো কতগুলো জিনিস এখানে আমাদের থাকতে হবে, যে এর মানটা কিন্তু রাখতে হবে। কোথায় কাজে লাগবে? অঙ্কের সময় কাজে লাগবে। এবার সিজিএস পদ্ধতিতে যে এর মান কত হবে না, সিজিএস পদ্ধতিতে তাপকে আমরা ক্যালোরিতে, তাপকে কিসে নির্ণয় করি? আমরা জানি সিজিএস পদ্ধতিতে তাপ, আমরা আগের চ্যাপ্টারে দেখেছি সিজিএস পদ্ধতিতে তাপ ক্যালোরিতে নির্ণয় করা হয় আর কার্যকে আর্গে প্রকাশ করা হয়। তাহলে ওখানে জে এর মান কত হবে? এখানে জে এর মান হচ্ছে 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ। এই মানটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এত আর্গ কার্য করলে, ঠিক আছে, 1 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। এত পরিমাণ আর্গকে যদি সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা হয় তাহলে কি হবে? তাহলে সেটা 1 ক্যালোরি তাপ উৎপন্ন করবে। এটাই হচ্ছে কারণ যান্ত্রিক তুল্যাঙ্কের সঙ্গ সাথে সেটাই বলছে, একক তাপ উৎপন্ন করতে, অর্থাৎ এখানে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হবে, কি পরিমাণ কার্য করতে হবে? 4.2 ইন্টু 10⁸ কার্য করতে হবে, তাহলেই আমরা 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে পারবো। আর এটাই আমাদের জে বা যান্ত্রিক তুল্যাঙ্ক এর সংজ্ঞা, যে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হয়। এখানে জে এর মান 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ, এই মানটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এবার তোমাদের কাজ হচ্ছে, যখন তোমরা পড়বে খাতায় একটা নোট করে নেবে যে কোন কোন চ্যাপ্টার থেকে কি কি মান আমাদের মনে রাখতে হবে, সেগুলোকে লিখে রাখতে হবে। সবসময় মুখস্থ করার দরকার নেই, অঙ্ক করার সময়তেও কি করবে, অঙ্ক করার সময় তো তোমরা এইখান থেকে মানগুলো জাস্ট। এবার হচ্ছে এপিএস পদ্ধতি। যদিও এপিএস পদ্ধতিতে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের সিজিএস পদ্ধতির মানটা মনে রাখতেই হবে, এটা দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক আসবে। ঠিক আছে? তাহলে এটা হলো সিজি। এপিএস পদ্ধতির নামটা যেহেতু মনে রাখতে হবে না, আমি অতটা বলছি না। আর এমকেএস পদ্ধতিতে কি মনে রাখতে হবে? এমকেএস পদ্ধতিতে এই মানটা খুব ইজি হয়ে গেল, 4.2 হয়ে যাবে। কারণ কি না, আমরা এমকেএস পদ্ধতিতে আমরা এখানে যেমন ক্যালোরি করেছিলাম, ওখানে তোমার জুল কি করতে হবে, সরি, এখানে যেমন কার্যকে আমরা আর্গে প্রকাশ করেছিলাম, আর এসআই বা এমকেএস পদ্ধতিতে কি করব? এসআই বা এমকেএস পদ্ধতিতে আমরা জুল দ্বারা প্রকাশ করি, আর 1 জুল মান হচ্ছে 10⁻⁷ আর্গ, এটা আমরা জানি। তাই এখানে জে এর মান কত হবে? জে এর মান 4.2 এত জুল পার ক্যালোরি। আর কারণ কি না, এই 10⁻⁷ মানেই তো 1 জুল। তাহলে এই আর্গটা 10⁻⁷ আর্গ মানেই 1 জুল, ওটাকে আমার এখানে কাজে লাগলো না। ঠিক আছে? ওই জন্য একটা মান হয়ে গেল 4.2। ওই জন্য একটা মান মনে রাখলে হবে, জে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, অথবা 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি। ঠিক আছে? আর এসআই পদ্ধতিতে কি হবে? এসআই পদ্ধতিতে তাপের একক এবং কার্যের একক জুল। এসআই পদ্ধতিতে দুটো এককই জুল। ঠিক আছে? এইটারই অঙ্ক আসবে না, এসআই একক দিয়ে অঙ্ক আসবে না, কারণ যেহেতু 1, ওই জন্য আসবে না। তাই জন্য কি হবে না, এখানে জে এর মান হয়ে যাবে 1। তাই এসআই পদ্ধতিতে যা তাপের যে যান্ত্রিক তুল্যাঙ্ক, তার মান হচ্ছে 1। ঠিক আছে? আর এমকেএস আর সিজিএস পদ্ধতিতে এই দুটো মান আমাদের মনে রাখতে হবে। যদিও আমরা কিন্তু যতবার দেখেছি যে এমকেএস আর এসআই এই দুটো বেশিরভাগ ক্ষেত্রেই এক হয়, তাহলে এখানেই এটা ব্যতিক্রমী, যেখানে এমকেএস এবং এসআই পদ্ধতিতে দুটো মান আলাদা। একটার ক্ষেত্রে মান হচ্ছে 4.2 আর এটার ক্ষেত্রে মান হচ্ছে 1। কারণ কি না, কারণ এসআই পদ্ধতিতে জুল এবং কার্যের এককের একই একক। আচ্ছা, তার সঙ্গে এখানে এটা মনে রাখবে যে এই সম্পর্কটা মনে রাখলে হবে, 1 ক্যালোরি সমান কত না, 1 ক্যালোরি সমান 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ বা 4.2 জুল। এটা হচ্ছে ক্যালোরির সঙ্গে জুল বা আর্গের সম্পর্ক। এটা আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবার আমরা দেখবো এখান থেকে কিরকম অঙ্ক আসে। এখান থেকে অঙ্কটা কিরকম আসবে, যে প্রথম উদাহরণটা দেখায়, সবচেয়ে সহজ উদাহরণ যেটা, সেটা হচ্ছে এটা, যে এখানে এরকম সহজ একটা অঙ্ক আসবে। কিরকম না, 1 কিলোগ্রাম ভরের একটি বস্তু কি করো না 1 কিলোমিটার উঁচু থেকে মাটিতে পড়লো, সমস্ত শক্তি তাপে রূপান্তরিত হলে কত তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। এখানে জে এর মান অনেক সময় বলে দেওয়া থাকতে পারে, অনেক সময় নাও বলে দেওয়া থাকতে পারে। ঠিক আছে? জে এর মানটা সাপ্লাই করে দিতেও পারে, আবার নাও সাপ্লাই করতে পারে। যদি সাপ্লাই না করে, তোমাকে কিন্তু সেটা ধরে নিতে হবে। এখানে কেন সাপ্লাই করে দিই, যেহেতু ওরা 4.2 ধরে নি, ওরা এরা 4.1 দিয়েছে, কারণ ওখানে হিসেবে সুবিধার্থে 4.1টা কাজে লাগবে, ওই জন্য দিয়েছে। ঠিক আছে? এখানে যদি সাপ্লাই করে দেয় মানটা, তুমি যে মানটা সাপ্লাই করবে সেটাই লিখবে, আর যদি সাপ্লাই না করে 4.2 দিয়ে তুমি ভাগ করবে।
তাহলে এখানে কি বলেছে না 1 কিলোগ্রাম ভরের একটা বস্তু 1 কিলোমিটার উঁচু থেকে ফেলছে, এবারে পুরো কার্যটা কি হচ্ছে তাপে রূপান্তরিত, তাহলে কত উৎপন্ন হবে, কত হিট উৎপন্ন হবে। তাহলে এখানে আমরা কৃতকার্য কত mgh, কারণ m এর মান হচ্ছে 1 কিলোগ্রাম, জিটা কত 980, জি এর মান আমরা অভিকর্ষ ত্বরণের মান জানি, আর এইচটা কত 10⁵ কেন না এখানে বলেছে অ্যাকচুয়ালি 10⁵ হওয়ার কথা। 1 কিলোমিটার উঁচু থেকে পড়ছে তো 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে কত 1 × 10⁵ হাজার হতো, ঠিক আছে, এটা 10⁵ হওয়ার কথা হলো। তাহলে এটা হয়ে গেল ডাব্লিউ, আর উৎপন্ন তাপ কত এইচ ইজিক্যাল টু কত হবে ডাব্লিউ/জে, আমরা এখানে পড়লাম এইচ ইজিক্যাল টু এখান থেকে পাচ্ছি এইচ ইজিক্যাল টু ডাব্লিউ/জে, ঠিক আছে। এই ইকুয়েশন থেকে ডাব্লিউ ইজিক্যাল টু কি পাচ্ছি, সরি এইচ ইজিক্যাল টু কি পাচ্ছি ডাব্লিউ/জে, ওয়ার্ক বাই জুল। তাহলে এখানে ওয়ার্ক কত হলো, ওয়ার্ক হলো যেটা এটা, আর জে এর মান আমরা যেটা জানি সেটা, তাহলে সেখান থেকে আমরা এই অ্যান্সারটা পেয়ে গেলাম। এইভাবে কিন্তু আমাদের অঙ্ক দু একটা আছেও, আমি আগেও কিন্তু দু একটা করিয়েছিলাম। এবার চলে যাব তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলছে না কোনো সংস্থাকে তাপ দিলে ওই তাপ দুভাবে কাজ করে, এক হচ্ছে ওই তাপের কিছু অংশ সংস্থাটির আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে বা বাড়ায়, আর দ্বিতীয় অংশ কি করবে বাকি অংশের সাহায্যে সংস্থাটি বাহ্যিক কিছু কার্য করে, ঠিক আছে। অর্থাৎ প্রদত্ত তাপ মানে যে তাপটা আমরা দিলাম সেই তাপটা দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তি আর দ্বিতীয় হচ্ছে বাহ্যিক শক্তি। অর্থাৎ প্রদত্ত তাপ সমান হচ্ছে আভ্যন্তরীণ শক্তি প্লাস বাহ্যিক শক্তি, এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে। তাপগতিবিদ্যার সূত্র প্রথম সূত্র মানে আমরা জানলাম যে কোনো সংস্থা যদি আমরা তাপ দিই সেই তাপটা দুভাবে কাজ করে, একটা হচ্ছে তার আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে আর দ্বিতীয় হচ্ছে বাকি যে শক্তিটা থাকে সেটা বাহ্যিক কার্য করে, ঠিক আছে। আচ্ছা এবার এই যে তাপ দিলাম এটাও কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র মেনেই কাজটা করে। আচ্ছা এবার এইখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এই পার্টটা আমাদের মনে রাখতে হবে, কিরকম না কোনো বস্তুর অণুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তি দুই থাকে, কোনো বস্তুর মধ্যে যে অণুগুলি থাকে তার গতিশক্তি এবং স্থিতিশক্তি দুই থাকে, এই অণুগুলির রৈখিক গতি আবর্তন গতি এবং কম্পন দুই থাকতে পারে। অর্থাৎ কিরকম ব্যাপারটা আমি বলে দিচ্ছি, এটা এত জাস্ট রিড আউট করার আগে আমি জাস্ট এটা কথা বলছি যে সেমন হচ্ছে এখানে কি বলেছে যে যখন কোনো বস্তুর অণুগুলির মধ্যে আমরা এটা দেখলাম কোনো বস্তুর অণুগুলির মধ্যে গতিশক্তি এবং স্থিতিশক্তি দুই আছে, আর অণুগুলির রৈখিক গতি আবর্তন গতি কম্পন সবই থাকতে পারে, এটা তো আমরা বুঝতেই পারছি। একটা বস্তু আছে মানে তার এই বস্তুটার গতি আছে, আভ্যন্তরীণ গতি থাকবে, মানে এই যে অণুগুলো আছে পুরো বস্তুটার অণু, এর মধ্যে ছোট ছোট অনেক অণু দিয়ে তৈরি, তাহলে এটার মধ্যে এর কম্পন থাকবে, এর রৈখিক গতি থাকবে, আবর্তন গতি থাকবে, সবকিছুই থাকবে, ঠিক আছে। এবার এটা বলছে যে এই অণুগুলির গতিশক্তি এক ধরনের গতিজনিত হয়, অর্থাৎ এই অণুগুলির যে গতিশক্তি হবে সেটা হচ্ছে এক ধরনের গতিজনিত, কখন না কখন আভ্যন্তরীণ গতি হলে আভ্যন্তরীণ গতিজনিত, বাহ্যিক গতি হলে বাহ্যিক গতিজনিত, বা ঠিক আছে রৈখিক গতি হলে রৈখিক গতির জন্য। আচ্ছা এবারে আর কি বলছে না আর অণুগুলির পারস্পরিক দূরত্ব এবং সজ্জার উপর তাদের স্থিতিশক্তি নির্ভর করে, তাহলে গতিশক্তি নির্ভর করছে তাদের গতিজনিত কারণে, আর স্থিতিশক্তি নির্ভর করছে কিসের জন্য না তাদের অণুগুলির মধ্যে যে পারস্পরিক সজ্জা আছে সেই সজ্জার উপর ডিপেন্ড করছে। কারণ আমরা একটু আগে এখানে জাস্ট দেখলাম যে অণুগুলির মধ্যে গতিশক্তি এবং স্থিতিশক্তি দুই আছে, আর গতিশক্তি বিভিন্ন গতির জন্য বিভিন্ন ধরনের হয়, আর স্থিতিশক্তি কিসের উপর ডিপেন্ড করে, স্থিতিশক্তি ডিপেন্ড করছে এখানে এর মধ্যে অণুগুলির পারস্পরিক সজ্জার উপর। এবার এখানে বলেছে কোনো বস্তুর অণুগুলির গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি হলো তার আভ্যন্তরীণ শক্তি, তাহলে আভ্যন্তরীণ শক্তি কোনটা না তার বাহ্যিক তার গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটো কারণে। এবার বলছে বস্তুকে তাপ দিলে ওই তাপের কিছু অংশ বস্তুর আভ্যন্তরীণ শক্তি অর্থাৎ অণুগুলির শক্তি বৃদ্ধি করতে ব্যয় হয়, ফলে উষ্ণতা বৃদ্ধি হয় বা অবস্থান্তর ঘটে। উষ্ণতার বৃদ্ধি হলে কি হবে অবস্থান্তর ঘটে বা এক অবস্থা থেকে অন্য অবস্থায় যায়। আর তাপের বাকি অংশ কি বাহ্যিক কার্য করে, বাহ্যিক কার্যের মধ্যে কেমন তার আয়তন বৃদ্ধি করে, ঠিক আছে, বা তার ক্ষেত্রফল বৃদ্ধি করে, যা ইচ্ছা করে, এগুলো তার বাহ্যিক কার্য। আর আভ্যন্তরীণ যে শক্তিটা সেটা দিয়ে করলে কি হয় অবস্থার পরিবর্তন ঘটে,
ঠিক আছে। আচ্ছা, আমরা জানি কোনো বস্তুর আয়তন বাড়লে বাইরের চাপের বিরুদ্ধে কিছুটা কার্য করতে, সুতরাং দেখা যাচ্ছে আবদ্ধ শক্তির বৃদ্ধি ছাড়াই কার্যকর ব্যবহৃত হতে পারে। এটা আমাদের এত কিছু মানার দরকার নেই, আমরা শুধু এখান থেকে এই পয়েন্টটা মনে রাখবো, তার আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে আর বাহ্যিক শক্তি বৃদ্ধি হবে। তার সঙ্গে আর কি মনে রাখবো, না এর দু ধরনের শক্তি, একটা গতি শক্তি, স্থিতি শক্তি। আর কোনগুলোকে আভ্যন্তরীণ শক্তি বলা হচ্ছে, না যখন তার যেটা তার ইন্টারনাল ওয়ার্ক, সেটি তার আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে আর কি মনে রাখবো, না এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্যটা কি, মানে কেন এই তাপগতিবিদ্যার সূত্র প্রথমটা দেখবো, সেটা কি, না এই সূত্র থেকে আমরা কি জানতে পারছি, না যান্ত্রিক শক্তিকে তাপে এবং তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। এটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানতে পারছি। কিভাবে জানতে পারছি, না নির্দিষ্ট পরিমাণ কার্য করার জন্য নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন, বিপরীতক্রমে নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে গেলে সর্বদা নির্দিষ্ট পরিমাণ কার্য করা প্রয়োজন। আর কি, আর এখানে বলছে যে শক্তি যদি ব্যয় না করি তাহলে কিন্তু আমরা কার্য পাবো না। অর্থাৎ এমন কোনো যন্ত্র আমরা আবিষ্কার করতে পারবো না বা করা সম্ভব না যাতে শক্তি সরবরাহ না করলেও যন্ত্রটি অনন্তকাল ধরে কার্য করে যায়। যার জন্য এমন কোনো স্বয়ংক্রিয় যন্ত্র নেই যেটাকে বাইরে থেকে কার্য না করলেও, মানে বাইরে থেকে শক্তি যদি সরবরাহ না করা হয় সেটা অনন্তকাল ধরে কার্য করে যাবে, এরকম কোনো যন্ত্র আবিষ্কার করা সম্ভব নয়। কারণ হচ্ছে সেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকেই বলা যাচ্ছে যে কার্য পেতে গেলে, নির্দিষ্ট পরিমাণ কার্য পেতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি ব্যয় করতে হবে, অথবা নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি ব্যয় করে নির্দিষ্ট পরিমাণ কার্য পাওয়া সম্ভব। ঠিক আছে। এই সমউষ্ণ এবং রুদ্ধতাপ প্রক্রিয়া, এগুলো থেকে পড়ে মনে হচ্ছে এগুলো পড়ে কি কাজে লাগছে, কিন্তু এগুলো আমি যখন এমসিকিউ করাবো তখন দেখবে এই অংশগুলোর পাঁচ অংশ তোমার কাজে লাগছে। ঠিক আছে। যেমন দেখো, এখন বলছে সমউষ্ণ প্রক্রিয়া। এটা কি বলছে, না যে প্রক্রিয়ায় কোনো বস্তুর উপর চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু তার উষ্ণতার পরিবর্তন হয় না, তাকে বলা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে। আর এই সমউষ্ণ প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের যে পরিবর্তন ঘটে তাকে সমউষ্ণ পরিবর্তন বলা হয়। প্রক্রিয়াটাকে সমউষ্ণ প্রক্রিয়া বলে, আর পরিবর্তনটাকে সমউষ্ণ পরিবর্তন বলে। সমউষ্ণ প্রক্রিয়াটা কি, না এখানে তার বস্তুর চাপ এবং আয়তনের পরিবর্তন হবে কিন্তু উষ্ণতার পরিবর্তন হবে না, সেটাকে বলা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে। এবার হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। কি, এটা উল্টোটা, যে প্রক্রিয়ায় কোনো বস্তুর চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু ওই সময়ে ওখানে যে বলেছিল কোনো তাপ উৎপন্ন হয় না, এখানে কিন্তু তাপ উৎপন্ন হবে। কোনো তাপ বস্তু থেকে তাপ বাইরে যায় না, বা বাইরে থেকে কোনো তাপ বস্তুতে তাপ ঢোকে না। তাহলে মেন ডিফারেন্স কি বললাম, মেন ডিফারেন্স আরেকবার ভালো করে বলে দিচ্ছি। মেন ডিফারেন্স হচ্ছে সমস্ত প্রক্রিয়াতে আয়তনের পরিবর্তন, আয়তন চাপে যা ইচ্ছা পরিবর্তন ঘটুক, কিন্তু এর ভেতরকার উষ্ণতার কোনো পরিবর্তন ঘটবে না। কেন ঘটবে না, না যেহেতু এই প্রক্রিয়ায় সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, বাইরে থেকে তাপের লেনদেন হবে। ঠিক আছে। অর্থাৎ এর মধ্যে বেশি তাপ উৎপন্ন হলে এ বাইরে তাপ রিলিজ করে দেবে, দিয়ে এর ভেতরের উষ্ণতা ঠিক রাখবে। ঠিক, অর্থাৎ এর ভিতরের তাপমাত্রার কোনো পরিবর্তন সে হতে দেবে না। আর এর ক্ষেত্রে কি হবে, চাপ আয়তনে যাই পরিবর্তন হোক, কিন্তু এর উষ্ণতার বাইরে থেকে এ নিতে পারবে না বা দিতে পারবে না। ঠিক আছে। তার ফলে কি হবে, আভ্যন্তরীণ উষ্ণতাটা বৃদ্ধি পাবে, এক্ষেত্রে সেই আভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি পাবে না। এই জন্য বলছে রুদ্ধতাপ। কেন রুদ্ধতাপ বলছে, অর্থাৎ এর বাইরে রুদ্ধদ্বার যেমন যাকে বলা হয়, মানে এর বাইরে থেকে কিছু কোনো তাপ আদান প্রদান করতে দেবে না, তার জন্য এটা হলো রুদ্ধ। ঠিক আছে। এবার জাস্ট এখানে সিম্পলি রিড আউট করো ব্যাপারটা কি বলেছে। তার জন্য দেখো এখানে তাপ জন্য এখানে কি বলেছে, সমউষ্ণ পরিবর্তনের জন্য গ্যাস ও তার পরিপার্শ্বের মধ্যে তাপের আদান প্রদান দ্রুত হওয়া প্রয়োজন। এই জন্য কি করতে হয়, গ্যাসটাকে একটি সুপরিবাহী পাত্রে রাখতে হয়, পাত্রটি থেকে যথেষ্ট তাপ গাহিতা সম্পন্ন কোনো মাধ্যমে রাখা দরকার। বা আরো কি বলেছে এখানে, যে এছাড়া গ্যাসের উষ্ণতা স্থির রাখার জন্য প্রয়োজন মতো তাপ নিষ্কাশন বা সরবরাহ করার ক্ষেত্রে যথেষ্ট সময় দিতে হয়, সেদিকে লক্ষ্য রাখতে হয়। ঠিক আছে। এই কারণে এই সমউষ্ণ প্রক্রিয়া অতি মন্থর প্রক্রিয়া, এবং যে কোনো মন্থর প্রক্রিয়াকে সাধারণত সমউষ্ণ প্রক্রিয়া বলা হয়। তাহলে এখানে সমউষ্ণ প্রক্রিয়াটা কেন মন্থর, না বাইরে থেকে যাতে তাপ আদান প্রদান করে সেটা দেখতে হবে, এবং খুব এবারটাকে একটা সুপরিবাহী পাত্রে রাখতে হবে। এই ব্যাপারগুলো এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হয়। আর রুদ্ধতাপ ক্ষেত্রটা কি বলেছে, না যে প্রক্রিয়ায় কোনো বস্তুর চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু ওই পরিবর্তনের সময় কোনো বস্তুর তাপ
মানে সময় কোনো তাপ বস্তু থেকে বাইরে বেরিয়ে যায় না, বা বাইরে থেকে কোনো তাপ বস্তুতে আসে না, ঠিক আছে, সেই প্রক্রিয়াকে রুদ্রতাপ প্রক্রিয়া বলা হয়। আর রুদ্রতাপ প্রক্রিয়া কি হয়, চাপ ও আয়তনে যে পরিবর্তন ঘটে তাকে রুদ্রতাপ পরিবর্তন ঘটে। এই ক্ষেত্রে যে পরিবর্তনটা হয়েছিল তাকে সমস্ত পরিবর্তন বলেছিল, আর এক্ষেত্রে যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে রুদ্র তাপ পরিবর্তন বলা হচ্ছে। সেটা আমাদের লাগবে না, আমি যে মেন কনসেপ্টটা বললাম সেইটা তোমাদের ঘটবে। দুটো ইনসিডেন্ট দিয়ে দেবে যে সেখানে বাইরে থেকে তাপ আদান প্রদান হচ্ছে, তোমাকে তাহলে বুঝতে হবে যে উষ্ণতা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, সেটা দিয়ে বলবে এই ঘটনাটাকে সমউষ্ণ বলা হয়, সমউষ্ণ প্রসারণ বলবে নাকি রুদ্রতাপ প্রসারণ বলবে, সেটা তোমাকে কিন্তু ওই কনসেপ্টটা মাথায় রেখে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানেও দেখো যে এখানে বলেছে রুদ্রতাপ পরিবর্তনের সময় গ্যাসের উষ্ণতা স্থির থাকে না। এই ধরনের পরিবর্তনের সময় গ্যাস ও তার পারিপার্শ্বিক মধ্যে তাপের আদান প্রদান বন্ধ রাখা প্রয়োজন। এই জন্য গ্যাসটিকে একটি কুপরিবাহী পাত্রে রাখতে হয়। এছাড়া তাপ ভিতর থেকে বা বাইরে থেকে ভিতরে যাওয়ার সময় সময় যাতে না পায় সেদিকে লক্ষ্য রাখতে হয়। এই কারণে সংক্রমণ বা প্রসারণ খুব দ্রুত ঘটানোর প্রয়োজন হয়। তাই রুদ্রতাপ প্রক্রিয়াকে একটি দ্রুত প্রক্রিয়া, এবং যে কোনো দ্রুত প্রক্রিয়াকে সাধারণত রুদ্রতাপ প্রক্রিয়া বলে গণ্য করা হবে। সংক্ষেপে যেটুকু বললাম সেটুকু মনে রাখবে। এক নম্বর যে পয়েন্টগুলো বললাম সেটা মনে রাখবে। তার সঙ্গে এটা হচ্ছে মন্থর প্রক্রিয়া, এটা দ্রুত প্রক্রিয়া। আর কি, এর ক্ষেত্রে এটাকে একটা সুপরিবাহী পাত্রে রাখতে হবে, কারণ কি না বাইরে থেকে তাপ আদান প্রদান হবে। আর এক্ষেত্রে এটাকে একটা কুপরিবাহী পাত্রে রাখতে হবে, ঠিক আছে। এইটুকু জিনিস আমাকে মাথায় রাখতে হবে, আর বেশি কিছু মাথায় রাখার প্রয়োজন নেই। আচ্ছা, তবে এখানে সংক্ষেপে বলে দিয়েছে এই প্রক্রিয়ার উষ্ণতার পরিবর্তন হয় না, এই প্রক্রিয়ায় উষ্ণতা পরিবর্তন হয়, এই প্রক্রিয়া গ্যাসের সঙ্গে পারিপার্শ্বিক তাপের আদান প্রদান হয়, এই প্রক্রিয়া গ্যাসের সঙ্গে পারিপার্শ্বিক তাপের আদান প্রদান হয় না। যেগুলো আমি বললাম, এই পাত্রে যে পাত্রে গ্যাস আবদ্ধ থাকে তার দেয়াল সুপরিবাহী হয়, এটা তাপের কুপরিবাহী হয়, এটা মন্থর প্রক্রিয়া, এটি দ্রুত প্রক্রিয়া। আচ্ছা, আর এই পয়েন্টগুলো আমাদের মনে রাখা প্রয়োজন নেই, আমাদের এই অংশগুলো মনে রাখা প্রয়োজন আছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে প্রত্যাবর্তক এবং অপ্রত্যাবর্তক। এটা কিছুই না, এটা সেই সংরক্ষী বল আর অসংরক্ষী বলের মতোই একই জিনিস। কিরকম জিনিস, এখানে জাস্ট সংজ্ঞাটা পড়লেই আমার হবে, আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। দেখো জাস্ট এইটুকু মনে রাখবে যে কি, একটি তাপীয় সংস্থা কোনো একটি নির্দিষ্ট অবস্থা এ থেকে, ধরো না এতে আছে, এই অবস্থা থেকে কিছু পরিমাণ তাপ শোষণ ও বর্জন করে অন্য একটা অবস্থা বিতে গেল, ঠিক আছে। এবার এ অবস্থা থেকে বি অবস্থায় যাওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রত্যাবর্তক বলা হবে। কখন, যদি আবার বি অবস্থা থেকে এ অবস্থা ফিরে আসার সময় যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করেছিল সেই একই পরিমাণ কার্য সে করা হয়, তখন মানে একই পরিমাণ কাজ করে সে ফিরে আসতে পারে, তখন সেটাকে বলা হচ্ছে তার প্রত্যাবর্তক। আর অপ্রত্যাবর্তক কখন বলা হবে, এই অবস্থা থেকে বি যাওয়ার জন্য এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রত্যাবর্তক বলা হবে কখন না, যদি বি অবস্থা থেকে এ অবস্থায় আসার সময় একই পরিমাণ তাপ বর্জন বা গ্রহণ না করতে পারে, তখন তাকে বলা হবে অপ্রত্যাবর্তক। অর্থাৎ যে পরিমাণ তাপ সে বর্জন করে গিয়েছিল সেই পরিমাণ তাপ বর্জন করে গ্রহণ বা বর্জন করে আবার যদি সে ফিরে আসতে পারে তখন সেটাকে বলা হয় প্রত্যাবর্তক। আর যদি ফিরে আসার সময় যদি বেশি বা কম হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে অপ্রত্যাবর্তক, ঠিক আছে। আর আমার কিছু মনে রাখার প্রয়োজন নেই। এবার আমি যেটা মনে রাখবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। কি দ্বিতীয় সূত্র না, বাহ্যিক শক্তি সরবরাহ ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে একটি বস্তু থেকে অপর একটি উষ্ণতর বস্তুতে তাপ সঞ্চালিত করা সম্ভব নয়, অথবা তাপ নিজে থেকে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে প্রবাহিত হতে পারে না। এটা মানেটা কি বোঝা গেল? ধরে নাও এই একটা বস্তু আছে যার উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই একটা বস্তু আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এবার আমরা যদি এই দুটো বস্তুকে একসঙ্গে কাছাকাছি জয়েন করি বা কোনো একটা মাধ্যমে জয়েন করি, তাহলে আমরা কি জানি না, বেশি বস্তু থেকে তাপ কম বস্তুর দিকে ধাবিত হবে। এটা আমরা দেখেছি। ধাবিত হয়ে কি হবে না, দুটোরই উষ্ণতা একটা সময় আসবে যে দুটোরই সমান সমান হবে, অর্থাৎ এটারও 20 হবে এটারও 20 হবে, তখন কি হবে, তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে। এটা আমরা নর্মালি দেখেছি, কিন্তু এটা কি পসিবল, এটা কি কখনো পসিবল হবে
যে এর মধ্যে 15 ডিগ্রি তাপ আছে, এই তাপটাকে আমি এর মধ্যে অটোমেটিক নিয়ে চলে যাব, যে এর সঙ্গে যেটা জয়েন করলাম, এর 25 আছে, 25 + 15 হয়ে গিয়ে এটা হয়ে গেল 40 ডিগ্রি, আর এটা 0 ডিগ্রি হয়ে গেল। এইটা কি অটোমেটিক ঘটানো সম্ভব? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে বলছে এইটা অটোমেটিক ঘটানো সম্ভব নয়। অর্থাৎ যার জন্য এখানে বলেছে দেখো, যে বাহ্যিক শক্তির সরবরাহ ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে একটি বস্তু থেকে অপর একটি উষ্ণতর বস্তুতে তাপ সঞ্চারিত করা সম্ভব নয়। অর্থাৎ এই বস্তু থেকে এর থেকে উচ্চতর তাপমাত্রা যেটা আছে তাতে তাপ সঞ্চারিত কিন্তু অটোমেটিক সম্ভব নয় কোনো বাহ্যিক শক্তির প্রয়োগের ছাড়া। অর্থাৎ এটা থেকে এটা কিন্তু সম্ভব। কি করে সম্ভব? বাহ্যিক কোনো শক্তি আমাকে প্রয়োগ করতে হবে। অর্থাৎ এর মধ্যে তাপ আছে, সেই তাপটাকে আমি এতে পাঠিয়ে দেবো। সেরকম আমরা বাহ্যিক কোনো যন্ত্র বা বাহ্যিক কোনো শক্তি প্রয়োগ করে আমরা করতে পারি, কিন্তু অটোমেটিক এটা হবে না। ঠিক আছে, সেটা এখানে বলেছে। ওই জন্য বলেছে বাহ্যিক শক্তি সরবরাহ ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষেও একটি বস্তু থেকে অপর একটি উষ্ণতর বস্তুতে তাপ সঞ্চিত করা সম্ভব নয়, অথবা তাপ নিজে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে প্রবাহিত হতে পারে না, যে কথাটা বললাম। তাহলে এইটা তো এর থেকে শীতল, তাহলে এই শীতল বস্তু থেকে তাপ এর মধ্যে কিন্তু নিজে থেকে যেতে পারে না। এটা হচ্ছে সেকেন্ড ল অফ তাপ, মানে তাপগতিবিদ্যার সেকেন্ড সূত্র। ঠিক আছে, প্রথম সূত্র কি ছিল? প্রথম সূত্র ছিল যখন আমরা এর মধ্যে তাপ দেবো তখন দুটো কাজ হবে। একটা হচ্ছে এর আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, আর একটা হচ্ছে এর বাহ্যিক শক্তি বৃদ্ধি করবে। আর সেকেন্ড ল কি বলছে না, তাপ কখনো শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে হস্তান্তরিত হতে পারে না। ঠিক আছে, বা ট্রান্সফার হতে পারে।